হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি কিডনি ডিজিজের আরও বাকি টপিকসগুলো ডিসকাস করতে। আজকে যে টপিকটা ফার্স্ট আমরা ডিসকাস করব সেটা হলো ক্রনিক কিডনি ডিজিজ অর সিকেডি। তো দেখো, প্রথমেই কি বলছে, ক্রনিক কিডনি ডিজিজ ইজ আ প্রোগ্রেসিভ অ্যান্ড ইরিভার্সিবল ডিক্লাইন ইন কিডনি ফাংশন। কি না, এটা একটা প্রোগ্রেসিভ এবং ইরিভার্সিবল কিডনি ফাংশনের ডিক্লাইন বা ডিটোরিয়েশন হয়। এটা কিন্তু একেআই এর মতন হঠাৎ করে হয় না, আর এটাকে রিভার্সও করা যায় না। এটা প্রোগ্রেসিভ, ধীরে ধীরে, এবং এটা ইরিভার্সিবল। ঠিক আছে, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা আস্তে আস্তে কমতে থাকে, আর এটা প্রায় 3 মাসের বেশি কিন্তু সময় লাগে হতে। ঠিক আছে, progressively হয়, resulting in inability to maintain fluid, electrolyte and metabolic balances। তো যার ফলে কি হয় না, ফ্লুইড ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, মেটাবলিক ব্যালেন্স বা পিএইচ ব্যালেন্স সব কিছু যেগুলো কিডনির ফাংশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করে বা কমতে থাকে। Kidney damage worsens gradually and is usually irreversible। কিডনির কন্ডিশন ধীরে ধীরে খারাপ হতে থাকে, আর সেটাকে রিভার্স করার কোনো সম্ভাবনা কিন্তু পরে আর থাকে না। Early stages may show few or no symptoms। প্রথম দিকে কিন্তু কোনো রকম সিমটমস দেখা দেয় না, বা খুব কম সিমটমস দেখা দেয়, যেগুলো চট করে কেউ গ্রাহ্য করে না। তাই মেকিং রুটিন টেস্টিং ইম্পর্টেন্ট ফর হাই রিস্ক গ্রুপ। তাই যেই সব গ্রুপসের বেশি কিডনি ডিজিজ হওয়ার চান্সেস, যে বা যেই সব কোমরবিড ডিজিজ আছে, সেইগুলো সেই রোগীদের কিন্তু রুটিন চেক আপের মধ্যে থাকতে হয়, টু ফাইন্ড আউট যে তাদের কিডনি ফাংশন ঠিক আছে কিনা। যেরকম সাপোজ আমরা জানি ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন, এইসব ডিজিজগুলো থাকলে কিডনির ডিজিজ হওয়ার চান্স থাকে, বা আরও কোনো জেনেটিক ফ্যাক্টরস যদি থাকে, সেইগুলো কিন্তু যাদের থাকবে তাদের তার মানে রুটিন টেস্টিং কিন্তু করাতে হবে, কোনো সিমটম না থাকলেও, যাতে সিকেডি হয়েছে কিনা বুঝতে পারা যায়। CKD is classified into 5 stages based on severity, guiding treatment and monitoring। CKD কে কটা স্টেজে ভাগ করা যায় না, 5টা স্টেজে কিন্তু CKD কে ভাগ করা যায়। কিসের উপর বেস করে না, তার কতটা সিভিয়ার, কতটা তার কি গাইডেন্স লাগবে, কি মনিটরিং লাগবে, এইসব দেখে। তো দেখো, স্টেজেস অফ সিকেডি কি আমরা দেখে নিই না। কেডিআইজিও বা কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল আউটকাম, এটা হলো একটা গ্লোবাল অর্গানাইজেশন যেটা কিডনি ডিজিজের উপর রিসার্চ আর মনিটরিং করে। তো এর অনুযায়ী, ঠিক আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের উপর নির্ভর করে সিকেডিকে কি 5টা স্টেজে কিন্তু আমরা ভাগ করতে পারি। প্রথম স্টেজ বা G1 কি না, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 90-র উপরেই থাকবে, কিন্তু একটু ড্যামেজের সম্ভাবনা আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে নর্মাল আর হাই জিএফআর থাকে, বাট কিডনির কিছু কিছু ড্যামেজ আমরা কিন্তু টেস্টিংয়ে দেখতে পাই। যেরকম তোমার সাপোজেডলি গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়েছে, বা নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, বা অন্য অন্য কোনো ইনফেকশনস হয়েছে, ঠিক আছে, ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল হয়তো হাই আছে, এইগুলো কিন্তু থাকতে পারে স্টেজ 1-এ। তারপরে গ্রেড 2-তে কি না, কত জিএফআর থাকে না, 60 থেকে 89 অবধি। এইখানে কিন্তু তার মানে কি না, জিএফআরটা অল্প ডিক্রিজ করছে। গ্রুপ 3-কে দেখো আবার দুভাগে ভাগ হয়। গ্রুপ 3A, যেখানে 45 থেকে 59 অবধি জিএফআর থাকে, এখানে মাইল্ড মডারেট ডিক্রিজ হচ্ছে। G3B-তে 30 থেকে 44 জিএফআর থাকে, এখানে কিন্তু মডারেট সিভিয়ার ডিক্রিজ দেখা দিচ্ছে। আর G4-এ 15 থেকে 29-এ কিন্তু
জিএফআর নেমে যাচ্ছে, সেখানে কি না সিভিয়ার ডিক্রিজ, তার মানে ঠিক আছে। আর লাস্ট স্টেজ যখন 15 থেকেও কমে জিএফআর নেমে যাবে, এটাকে কি বলে এন্ড স্টেজ রিনাল ডিজিজ বা ইএসআরডি, ঠিক আছে। এটা কিন্তু একদম লাস্ট স্টেজ অফ কিডনি ফেলিয়ার। নেক্সট হচ্ছে না কজ, কি কজ থেকে আমাদের সিকেডি হতে পারে। ফার্স্টেই দেখো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এটা হলো মোস্ট কমন ওয়ার্ল্ড ওয়াইড। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থেকেই কিন্তু কিডনি বা ডায়াবেটিসের জন্য কিডনির প্রবলেমটাই কিন্তু সব থেকে কমন কজ অফ সিকেডি। তাই যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু রেগুলার মনিটরিং খুব দরকার টু সি তাদের সিকেডি হওয়ার চান্স হয়েছে কিনা। নেক্সট কি বলছে না হাইপার টেনশন থাকে, লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল বিপি যাদের থাকে, ঠিক আছে, বা থাকে, তাদের কি হয় না পরে নেফ্রোস্ক্লেরোসিস হয় এবং তারপরে সেখান থেকে সিকেডি হয়। থার্ড হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ যাদের থাকে, যেরকম ক্রনিক গ্লোমেরুলার নেফ্রাইটিস বা আইজিএ নেফ্রোপ্যাথি যাদের থাকে, ঠিক আছে, তাদের হতে পারে। 4 হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি কারোর থাকে, কিডনিতে সিস্ট যদি থাকে কারোর, এটা সাধারণত হেরিডেটরি হয়, ঠিক আছে। 5 হলো ক্রনিক পাইলোনেফ্রাইটিস অর রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, যাদের বারবার ইউটিআই হয় তাদের কিন্তু চান্সেস থাকে সিকেডি হওয়ার। নেক্সট হচ্ছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যদি থাকে কারোর, মানে কি না কোনো স্টোনস বা এনলার্জ প্রস্টেট বা টিউমার যে কোনো কারণের জন্য যদি ইউরিন ট্র্যাক্টের কোনো রকম অবস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সিকেডি হওয়ার চান্স থাকে, ঠিক আছে, বা আগে কখনো একেআই হয়েছে এই অবস্ট্রাকশনের জন্য, সেখানে কিন্তু সিকেডি হওয়ার চান্সেস থাকে। অটো ইমিউন ডিজিজ যদি কারোর থাকে সেই ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, যেই অটো ইমিউন ডিজিজগুলো কিডনি রিলেটেড স্পেশালি। আর কিসের জন্য হতে পারে, প্রলং নেফ্রোটক্সিক ড্রাগ ইউজ যদি কেউ করে, যেই সব ড্রাগগুলো কিডনির জন্যে হার্মফুল, সেরকম ড্রাগ যদি কেউ লং টার্ম এক্সেসিভ ইউজ করে, যেরকম এনএসএআইডিস বা অ্যামাইনোগ্লাইকোসাইডস, লিথিয়াম, এইসব ড্রাগস যদি কেউ ইনটেক করে তাদেরও কিন্তু সিকেডি হয় চান্সেস হয়। নেক্সট বলছে কি না কি সিমটমস ডেভেলপ গ্র্যাজুয়ালি অ্যাজ রিনাল ফাংশন ডিক্লাইন্স। হঠাৎ করে সিমটমস দেখা যায় না, ধীরে ধীরে সিমটমস হয়, যত জিএফআর ডিক্রিজ করতে থাকে তত সিমটমস বাড়তে থাকে। ইউজুয়ালি প্রথম দিকে আমরা পড়লাম আগেই যে সাধারণত কোনো সিমটমস থাকে না। আর্লিতে দেখো লেখা আছে অ্যাসিমটোম্যাটিক, প্রথমে কিন্তু অ্যাসিমটোম্যাটিক থাকে, খুব বেশি হলে কি হয় না ফ্যাটিগ হয়, একটু অ্যানোরেক্সিয়া হতে পারে, নকটিউরিয়া হতে পারে। হোয়াট ইজ না রাতে অনেকবার ইউরিন পাস করার একটা আর্জেন্সি হওয়া বা একটা বারবার ইউরিন হবে এরকম একটা ভাব হয়, সেইটা কিন্তু হতে পারে। তার সাথে ফ্লুইড ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হতে পারে মাঝে মাঝে, ঠিক আছে। এইটা কেমন না ইডিমা থাকে বা হাইপার টেনশন থাকে বা বা পালমোনারি কনজেশন যদি কারো থাকে, হাইপার ক্যালিমিয়া যদি কারো থাকে, বা মেটাবলিক অ্যাসিডোসিস, এইগুলো ক্ষেত্রে কিন্তু সিমটমস এগুলো দেখা যায়। আর কি না ইউরেমিক সিমটমস কি দেখা যায় না, ইউরেমিক সিমটমসে দেখা যায় নশিয়া আছে, ভমিটিং আছে, ফাউল ব্রেথ, ইউরেমিক ফেটার যেটাকে বলে, কি না সাধারণত ব্রেথ দিয়ে অ্যামোনিয়া বা ইউরিয়ার একটা স্মেল পাওয়া যায়। তারপর কি প্রুরিটাস থাকতে পারে, হিকাপস থাকতে পারে, এগুলো হলো সিমটমস কি না আমাদের সিকেডির। নিউরোলজিক্যাল কি সিমটমস থাকে, এর সাথে সাথে কিছু কিছু নার্ভাস সিমটমসও দেখা যায়, যেরকম কনফিউশন হয়, নিউরোপ্যাথি হতে পারে, কনভালশনস হতে পারে, এইগুলো কিন্তু সাধারণত হয় ইউরেমিক এনসেফ্যালোপ্যাথি যদি হয়ে যায়, তখন কিন্তু এই নার্ভের প্রবলেমগুলো দেখা দেয়, কারণ আমরা জানি এনসেফ্যালোপ্যাথিতে ব্রেন অ্যাফেক্টেড হয়, তাই নিউরাল প্রবলেমস দেখা দেয়। নেক্সট কি বলছে না হেমাটোলজিক্যাল কিছু
সিম্পটমস দেখা দেয়, ঠিক আছে? যেরকম অ্যানিমিয়া, কারণ কি না এরিথ্রোপয়েটিন যেটা আর কি কিডনিতে রিলিজ হয় সেটা কিন্তু অনেক সময় লোয়ার হয়ে যায় রিলিজ করা, তাই অ্যানিমিয়া, আরবিসি প্রোডাকশন কমে যায়, অ্যানিমিয়া হতে পারে। ব্লিডিং টেন্ডেন্সি যদি কারোর বেশি থাকে সেই ক্ষেত্রে প্লেটলেট ডিসফাংশন হতে পারে। এরপরে এর সাথে কি স্কেলিটাল কিছু প্রবলেমস হতে পারে, যেরকম রিনাল অস্টিও ডিস্ট্রফি বলে কি একটা হয়, সেটা হলো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েড ডিউ টু হাইপোক্যালসেমিয়া অ্যান্ড হাইপোফসফেটিমিয়া, ঠিক আছে? তো হোয়াট ইজ রিনাল অস্টিও ডিস্ট্রফি? সেটা হলো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হওয়া, কেন না ক্যালসেমিয়া এবং হাইপোফসফেটেমিয়া, বডিতে ক্যালসিয়াম এবং ফসফেটের কমতির জন্য কিন্তু ক্যালসিয়ামের কমতি এবং ফসফেটের বৃদ্ধির জন্য কিন্তু এটা হয়। তারপর কি বলছি, কার্ডিওভাস্কুলার কিছু কিছু হয়, সেটা হলো এলভি হাইপোট্রফি হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, ঠিক আছে? পেরিকার্ডিয়াইটিস হতে পারে। স্কিনের মধ্যে কি সিমটমস দেখা দেয় না পেলার বা ফ্যাকাশে ড্রাইনেস হয়ে যায় স্কিন, ইউরেমিক ফ্রস্ট, ঠিক আছে? এটাও কিন্তু দেখা যায়। এইগুলো হলো স্কিনের মধ্যে প্রবলেমস দেখা যায়। তাহলে এইগুলো হলো আমাদের সিকেডির সিমটমস। নেক্সট কি বলছে, ডায়াগনোসিস কি করে করবে বা ট্রিটমেন্ট কি করে করবে। ডায়াগনোসিস প্রথমেই কি না ব্লাড টেস্ট, সেখানে ক্রিয়েটিনিন আর জিএফআর রেট দেখতে হবে, আর কি না ইউরিন টেস্টে ইউরিনের মধ্যে প্রোটিন আছে কিনা দেখতে হবে, ইমেজিং, ঠিক আছে? যেরকম স্ক্যানস অ্যান্ড অল, এমআরআইস এইসব করে দেখতে হবে, অকেশনাল বায়োপসিও করতে হতে পারে। এইগুলো হলো ডায়াগনোসিস। ট্রিটমেন্ট কি বলছে, কন্ট্রোল আন্ডারলাইং ডিজিজেস যেগুলো মেনলি কজেটিভ কারণ, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন বা গ্লোমেরুলারনেফ্রাইটিস, এইগুলো কিন্তু আগে ট্রিট করতে হবে। মেডিকেশন টু স্লো প্রোগ্রেস, মেডিসিনস দিতে হবে যাতে সিকেডির প্রোগ্রেসটা স্লোয়ার হয়, ঠিক আছে? জিএফআর খুব র্যাপিডলি না কমে, তার সাথে সাথে ডায়েটারি চেঞ্জেস অবশ্যই দরকার, অ্যান্ড ইন অ্যাডভান্স কেসেস ডায়ালিসিস বা ইমপ্লান্ট করতে হতে পারে। খুব খারাপ যদি হয়ে যায়, জিএফআর যদি খুব কমে যায়, তখন কিন্তু ডায়ালিসিস করতে হতে পারে এবং লাস্ট স্টেজে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টও করতে হতে পারে। এবার ডায়েটারি ম্যানেজমেন্টটা আমরা দেখে নিই কি করতে হবে না ডায়েট প্লেস আ ভাইটাল রোল ইন স্লোয়িং প্রোগ্রেশন অ্যান্ড ম্যানেজিং কমপ্লিকেশন। ডায়েট কিন্তু সিকেডি প্রোগ্রেশনটা যাতে স্লো করা যায় তাতে কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে? জিএফআর রেটটা ডিক্রিজ করাটাকে কমানোতে। ফার্স্টেই দেখো কি না এনার্জিতে ইনফ্যান্টদের সিকেডি হলে 100 থেকে 120 কিলো ক্যালোরি পার কেজি পার ডে আমরা এনার্জি দিতে পারি। এটা যদি কোনো বাচ্চার হয়, ঠিক আছে, 1 বছরের বেশি বা 2 বছরের বেশি বাচ্চাদের সেখানে 80 থেকে 110 কিলো ক্যালোরি পার কেজি পার ডে দিতে পারি। অ্যাডাল্টের 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, ঠিক আছে? অ্যাডিকুয়েট টু প্রিভেন্ট প্রোটিন ক্যাটাবলিজম, তার মানে এতটাই তোমাকে ক্যালোরি দিতে হবে যাতে বডি প্রোটিন ইউজ না করে এনার্জি রিলিজ করার জন্যে। প্রোটিনের দেখো রেস্ট্রিকশন ডিপেন্ডিং অন স্টেজেস, কোন স্টেজ অফ সিকেডি আছে সেই অনুযায়ী কিন্তু প্রোটিনের রেস্ট্রিকশন হবে। যেরকম দেখো স্টেজ 1 থেকে 3 যদি থাকে কারোর, সেই ক্ষেত্রে 0.8 গ্রাম পার কেজি পার ডে আমরা দিতে পারি। কিন্তু কারোর যদি স্টেজ 4 আর 5 হয়, যদি সে ডায়ালিসিস না করছে সেই পেশেন্ট, তখন তাকে আমাদের দিতে হবে 0.6 থেকে 0.7 গ্রাম পার কেজি পার ডে, মেনলি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন যেরকম মিল্ক, এগ, ফিশ, লিন মিট, যাতে কিনা বাই প্রোডাক্টস কম হয়, ইউরিয়া ফর্ম প্রোডাকশনস কম হয়, ঠিক আছে? আর যদি পেশেন্টটা স্টেজ 4 আর স্টেজ 5 এ ডায়ালিসিস করছে, তখন ডায়ালিসিসের সময় আমরা জানি যে আমরা প্রোটিনটা নর্মাল দিতে পারি, কারণ আর্টিফিশিয়াল ফিল্ট্রেশন হচ্ছে, তাই তখন 1 to 1.2 কিলোগ্রামস পার কেজি পার ডে আমরা দিতে পারি, ঠিক আছে? কারণ
হাইয়ার লস অফ প্রোটিন হয় ডায়ালিসিসের জন্য। নেক্সট কি বলছে, সোডিয়ামের কি চেঞ্জ না 0.2 গ্রাম পার ডে, বেশি আমরা সোডিয়াম দিতে পারবো না। পিকলস, পাপড়স, সস, প্রসেস ফুডস, এগুলো যেখানে সল্ট বেশি সেগুলোকে আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, রেস্ট্রিকশন ইফ সেরাম পটাশিয়াম ইজ গ্রেটার দ্যান 5.5, ঠিক আছে, মোল ইকুইভ্যালেন্ট পার লিটার যদি থাকে, যদি এর থেকে কম পটাশিয়াম থাকে তাহলে কিন্তু আমাদের রেস্ট্রিকশনের দরকার নেই, কিন্তু 5.5 মোল ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি যদি পটাশিয়াম থাকে তখন কিন্তু আমাদেরকে রেস্ট্রিকশন করতে হবে। তখন কি করতে হবে, অ্যাভয়েড বানানা, অরেঞ্জ, কোকোনাট ওয়াটার, পট্যাটো, টমেটো, স্পিনাচ, যেগুলো পটাশিয়াম রিচ ফুড, অ্যাভয়েড করতে হবে। ফ্লুইডের বেলা দেখো, ইফ অলিগিউরিয়া আর ইডিমা প্রেজেন্ট, যদি অলিগিউরিয়া বা ইডিমা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লুইডকে রেস্ট্রিক্ট করতে হবে। ইউরিন আউটপুট প্লাস 500 ml এর যে ফর্মুলাটা সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ইন ডায়ালিসিস পেশেন্ট, স্ট্রিক্ট ফ্লুইড রেস্ট্রিকশন টু প্রিভেন্ট ওভারলোড। আর যাদের ডায়ালিসিস পেশেন্ট তাদেরও কিন্তু হেভিলি ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, কারণ না হলে ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। নেক্সট, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাসের রেস্ট্রিকশনস কি করতে হবে, ফসফরাস করতে হবে, যেরকম মিল্ক, চিজ, নাট, কোলা, বিনস। ইফ হাইপার ফসফেটিমিয়া প্রেজেন্ট, যদি হাইপার ফসফরাসের অ্যামাউন্ট বেড়ে যায় বডিতে তখন কিন্তু ফসফরাস রেস্ট্রিকশনস করতে হবে। গিভ ফসফেট বাইন্ডার্স ইফ নিজে, ফসফেট বাইন্ডার মেডিসিনস দিতে হতে পারে যদি এই হাইপার ফসফেটেমিয়া দেখা দেয়, ঠিক আছে। কিন্তু ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন টু প্রিভেন্ট রিনাল অস্টিও ডিস্ট্রফি, ঠিক আছে, আমরা এখনই পড়লাম যে অস্টিও ডিস্ট্রফি থেকেও সিকেডি হয়। হোয়াট ইজ অস্টিও ডিস্ট্রফি আমরা দেখলাম না, যখন ক্যালসিয়ামের কমতি হয় কিন্তু ফসফরাস বেড়ে যায়, সেটাকেই আমরা অস্টিও ডিস্ট্রফি দেখলাম। তো সেই ক্ষেত্রে যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, হাইপোক্যালসিমিয়া হয়, তাই ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন আর ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, যাতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিকঠাক হয়, আমাদের দিতে হবে। ফ্যাটস অ্যান্ড কার্বোহাইড্রেট দেখো, মেজর সোর্স, কার্বোহাইড্রেটকে মেজর সোর্স অফ ক্যালোরি বানাতে হবে, কিন্তু যদি ডায়াবেটিস থেকে হয় অবভিয়াসলি জিআই লো ফুড দিতে হবে, ঠিক আছে। ফ্যাট লিমিট, স্যাচুরেটেড ফ্যাট লিমিট করতে হবে, কারণ হাইপারটেনশন না হলে বেড়ে যেতে পারে বা কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। এনকারেজ মুফা অ্যান্ড পুফা টু রিডিউস সিভিডি রিস্ক, ঠিক আছে, কার্ডিওভাস্কুলার রিস্ক যাতে না হয় সেই জন্য কিন্তু, কারণ ব্লাড প্রেশার ইনক্রিজড থাকে এইসব কেসে, তো রিনাল রিনাল ডিজিজের সাথে সাথে সিভিডিরও রিস্ক যাতে না হয় সেই জন্য কিন্তু ফ্যাটটাকে আমাদেরকে গুড ফ্যাট দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টসে দেখো বলছে আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি12 এর কিন্তু সাপ্লিমেন্টেশন দিতে হতে পারে, কারণ অ্যানিমিয়া দেখা যায় পেশেন্টদের মধ্যে। ভিটামিন সি অ্যান্ড বি কমপ্লেক্স, ওয়াটার সলিউবল ভিটামিন লস্ট ইন ডায়ালিসিস, তাই এরও সাপ্লিমেন্টেশন করতে হয়। অ্যাভয়েড এক্সেস ভিটামিন এ, ভিটামিন এর কিন্তু আমরা এক্সেস দিতে পারবো না, কারণ এটা কিন্তু বডিতে অ্যাকুমুলেট হতে থাকে, কারণ এটা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন নয় যে বডি দিয়ে বেরিয়ে যাবে। নেক্সট বলছে, না দেখো আমাদের এখানে অবধি পড়া হলো যে হোয়াট ইজ সিকেডি অ্যান্ড তার ম্যানেজমেন্ট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কি। হোয়াট ইজ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স আমরা একটু দেখে নিই। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হলো এক ধরনের টেস্ট, ঠিক আছে, যেখানে ক্রিয়েটিনিন লেভেলটা সাধারণত মানে এস্টিমেট করে জিএফআর আমরা বুঝতে পারি। এখানে কি বলছে, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ইজ দ্য ভলিউম অফ ব্লাড প্লাজমা ক্লিয়ার্ড অফ ক্রিয়েটিনিন পার ইউনিট টাইম। কতটা ব্লাড প্লাজমা থেকে ক্রিয়েটিনিনকে আমরা ক্লিয়ার করতে পারছি বা মুক্ত করতে পারছি সেটা কিন্তু ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। ইট ইজ ইম্পর্টেন্ট মেজার ইউজড টু এস্টিমেট দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স দিয়ে কিন্তু আমরা জিএফআর ডিটেক্ট করতে পারি। সিন্স ক্রিয়েটিনিন ইজ ফিল্টার্ড ফ্রিলি অ্যাট দ্য গ্লোমেরুলাস
and is only minimally secreted by renal tubules, ঠিক আছে? কারণ এইটা আমরা এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা কেন আমরা ইউজ করি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখার জন্য? কারণ ক্রিয়েটিনিনটা কিন্তু গ্লোমেরুলাতে ফিল্টার হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এবং কিন্তু কোনো রিনাল টিউবিউলের কিন্তু আর এটা অন্যভাবে সিক্রিশন হয়ও না এবং বডিতে কিন্তু এক্সেসভাবে খুব একটা রিঅ্যাবজর্পশনও হয় না। তাই কতটা ক্রিয়েটিনিন ফিল্টার হচ্ছে বডি থেকে, কতটা ক্রিয়েটিনিন বেরিয়ে যাচ্ছে বডি থেকে সেইটা বা গ্লোমেরুলাস কতটা ক্রিয়েটিনিন বার করতে পারছে বডি থেকে, সেইটাই হলো ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এবং সেই থেকে কিন্তু আমরা বুঝতে পারি জিএফআর কেমন আছে। এর নর্মাল ভ্যালু যেটা জিএফআর এর দেখো 90 থেকে 140 ml/min 1.73 মিটার স্কোয়ার যেটা নর্মাল। আর ওমেনদের জন্য এটা কি না 80 to 125, ঠিক আছে? কিন্তু এর ভ্যালুটা কিন্তু এজের সাথে সাথে ডিক্লাইন হতে পারে। তো দেখো তারপর বলছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স আমরা যে মেজার করব তার ফর্মুলা কি না 140 মাইনাস এজ ইন ইয়ার, 140 থেকে পার্সনের এজকে মাইনাস করে ইন্টু ওয়েট ইন কেজি বাই 72 ইন্টু সিরাম ক্রিয়েটিনিন ইন ml/dc। এটা হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের ফর্মুলা। কিন্তু যদি এটা ফিমেলের ক্ষেত্রে আমরা বার করতে চাই তাহলে এই ফর্মুলাটাকে 0.85 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, মানে বেশ মহিলাদের জন্য কিন্তু ভ্যালুটা একটু কম আসে, কারণ কি না লোয়ার মাসেল মাস যেহেতু আছে তাই এই ভ্যালুটা কিন্তু 0.85 দিয়ে আমাদেরকে কিন্তু মাল্টিপ্লাই করতে হয় যদি পার্সনটা ফিমেল হয়। এটা হচ্ছে ক্রিয়েটিন ক্লিয়ারেন্সের ফর্মুলা। ইন সিকেডি the protein intake can be adjusted according to creatinine clearance। তাহলে যদি পেশেন্টের সিকেডি হয়, দেখো এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের রেজাল্ট দেখে আমরা কিন্তু তাকে কতটা প্রোটিন দিতে হবে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। ইফ patients have creatinine clearance higher than 40 ml/min, নো প্রোটিন রেস্ট্রিকশন ইজ রিকোয়ার্ড। তো দেখো তাহলে আমাদের যখন ডায়েটে প্রোটিন দিতে ক্যালকুলেট করতে হয় তখন কিন্তু এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা খুব ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স দেখে বুঝতে পারি যে সিকেডি পেশেন্টকে আমরা কতটা প্রোটিন দিতে পারবো। যদি 40 ml/min থেকে বেশি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম প্রোটিন রেস্ট্রিকশনস করতে হয় না। কিন্তু তার থেকে যদি নিচে ভ্যালু নেমে যায় ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের, সেখানে কিন্তু প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে। কেমন না, যদি মোটামুটি 40 থেকে 10-এর মধ্যে ভ্যালু থাকে তাহলে নাইট্রোজেন ইনটেক পার ডে 9.6 গ্রাম পার ডে হিসাবে প্রোটিন দেখো আমরা 60 গ্রাম পার ডে দিতে পারি। আর যদি ভ্যালুটা 20 থেকে 5-এ নেমে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রোটিন আমাদেরকে 40 গ্রাম পার ডের কম বেশি দেওয়া যাবে না। আবার ভ্যালু যদি 2 থেকে 10 হয় সেই ক্ষেত্রে কিন্তু 20 গ্রামের বেশি আমরা প্রোটিন দিতে পারবো না। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ভ্যালুটা ডায়েট প্ল্যানিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট কি বলছে যে এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের সিগনিফিকেন্স কি আমরা একটু দেখে নিই। বেস্ট রুটিন ক্লিনিক এস্টিমেশন অফ জিএফআর, এটা কিন্তু জিএফআর এর ভ্যালু বার করার বেস্ট ক্লিনিক্যাল একটা কিন্তু প্রসিডিওর, দো স্লাইটলি ওভার এস্টিমেটেড সিন্স ক্রিয়েটিনিন ইজ সিক্রেটেড বাই টিবিউলস, ঠিক আছে? যে একটু কিন্তু তারই মধ্যে এদিক ওদিক হয় কারণ টিবিউলসে কিছুটা সিক্রিশন হয়, কিন্তু তাছাড়া কিন্তু এটাই বেস্ট। ইউজ টু অ্যাক্সেস রিনাল ফাংশন, ঠিক আছে? রিনাল ফাংশনটা দেখার জন্য কিন্তু এটা ইউজ করা হয়। সিকেডি
এই স্টেজিং এর জন্য ইউজ করা হয়। ডোজ অ্যাডজাস্টমেন্ট অফ রিনাল এক্সক্রিটেড ড্রাগস, ঠিক আছে? শুধু যে ডায়েটের প্রোটিনের ক্ষেত্রে নয়, অনেক সময় মেডিসিন অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু এটা দরকার হয়। মনিটরিং নেফ্রোটক্সিন ড্রাগস এফেক্ট, ঠিক আছে? তার সাথে সাথে যে নেফ্রোটক্সিন ড্রাগসগুলো ইউজ হচ্ছে পেশেন্টের, যেরকম অ্যামাইনোগ্লাইকোসাইডস বা কারো কিমোথেরাপি চললে সেটা কিডনির উপর কেমন এফেক্ট করছে সেটাও কিন্তু এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স দিয়ে দেখা যায়। লিমিটেশনস আছে দেখো কিছু কিছু এই টেস্টটা, সেটা হলো রিকোয়ার 24 hour ইউরিন কালেকশন often subjected to error। তো 24 hours ইউরিনের প্রপার কালেকশন লাগবে, প্রপার মেজারমেন্ট লাগে, তাই যেহেতু এটা ম্যানুয়াল একটা প্রসেস, আমাদের কিন্তু এরর কিন্তু অনেক সময় হয়ে যায়। ক্রিয়েটিনিন প্রোডাকশন ডিপেন্ডস অন মাসেল মাস, এজ, সেক্স, ডায়েট। তো ক্রিয়েটিনিন প্রোডাকশনটা কিন্তু কোনো একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে না, মাসের উপর নির্ভর করে, কতটা তার মাসেল আছে, এজের উপর নির্ভর করে, ঠিক আছে? কারণ জিএফআর কিন্তু এজের সাথে সাথে কমতে থাকে আমরা জানি। সেক্স, ফিমেল না মেল সেটার উপর ডিপেন্ড করছে, কারণ মেলদের থেকে ফিমেলদের মাসেল মাস কম থাকে। তার সাথে সাথে কেমন পেশেন্টটা ডায়েট খাচ্ছে সেটার উপরেও নির্ভর করছে। তাই এই ফ্যাক্টরগুলোকে কিন্তু আমাদের কনসিডার করতে হয় সব সময়ই, এবং এটা একটা লিমিটেশন। মোর অ্যাকিউরেট টেস্ট লাইক ইনিউলিন ক্লিয়ারেন্স বা রেডিও নিউক্লিয়াইড জিএফআর, বাট লেস প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তো এর সাথে সাথে কি কিছু কিছু আরও অ্যাকিউরেট টেস্ট অলরেডি আমরা চলে এসছে যেগুলো আমরা করতে পারি, কিন্তু সেগুলো একটু লেস প্র্যাকটিক্যাল বলে সাধারণত আমরা এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটাই বেশি প্রেফার করি। নেক্সট দেখো আমরা যে টপিকটা পড়বো আজকে সেটা হলো হোয়াট ইজ ইউরোলিথিয়াসিস, ঠিক আছে? নেক্সট টপিক যেটা আমরা পড়বো সেটা হলো ইউরোলিথিয়াসিস। দেখি আমরা ইউরোলিথিয়াসিসটা কি। ইউরোলিথিয়াসিস ইজ আ medical condition characterized by formation of stone known as calculi anywhere along the urinary tract। urinary tract এর মধ্যে যে কোনো জায়গায় যদি স্টোন বা ক্যালকুলি ফর্মেশন হয় সেটাকে আমরা ইউরোলিথিয়াসিস বলি। These stones are hard mass formed primarily of mineral and salt deposition in kidney or urinary tract, ঠিক আছে? স্টোনসগুলো সাধারণত মিনারেল আর সল্ট ডিপোজিশনে হয়, সেটা যে কোনো জায়গায় কিডনির বা ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে। কন্ডিশন ইজ অলসো নোন অ্যাজ কিডনি স্টোনস, নেফ্রোলিথিয়াসিস অর রিনাল ক্যালকুলি। এবার এই ইউরোপ্যাথিটাকে আমরা তাহলে আর কি কি নামে জানি, সেটা হলো কিডনি স্টোনস হিসেবে জানি, নেফ্রোলিথিয়াসিস হিসাবেও জানি, আবার রিনাল ক্যালকুলি হিসাবেও কিন্তু এই ডিজিজটাকে নামকরণ করা যায়। স্টোনস ফর্মড ইনসাইড দ্য কিডনি and may pass through the urinary tract। স্টোনস কিন্তু কিডনিতে ফর্ম হতে পারে, কিন্তু অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে পাস হয়ে যেতে পারে। স্মল স্টোনস মে লিভ উইদাউট সিমটমস, বাট লার্জার স্টোনস গ্রেটার দেন 5 millimeter ক্যান ব্লক দ্য ইউরেটার কজিং সিভিয়ার পেন কল রিনাল কলিক, ঠিক আছে? ছোট যদি স্টোনস হয় সেটা কিন্তু সাধারণত কোনো সিমটমস ছাড়াই ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়, কিন্তু স্টোনস যদি 5 মিলিমিটারের থেকে বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ইউরেটারে আটকে যায়, ব্লকিং হয় এবং সিভিয়ার পেন হতে পারে, যেই পেনটাকে আমরা কি নামে জানি না রিনাল কলিক হিসেবে আমরা সেটা বলে থাকি। নেক্সট কি বলছে কি কি সিমটমস দেখো না, প্রথমেই বলছে সিভিয়ার ফ্ল্যাঙ্ক পেন, ঠিক আছে? রেডিয়েটিং টু গ্রয়েন, কোমরে এবং পিঠে খুব দীর্ঘ ব্যথা গ্রয়েন অবধি যেটা ছড়িয়ে পড়ে। তার সাথে ইউরেমিয়া হতে পারে, মানে ইউরিনে ব্লাড হতে পারে, ডিসইউরিয়া হতে পারে, পেনফুল ইউরিন, ফ্রিকুয়েন্ট এবং আর্জেন্ট, খুব আর্জেন্টলি এবং ফ্রিকুয়েন্টলি ইউরিন পাস করার টেন্ডেন্সি, কিন্তু সেটা খুব পেইনফুল। নশিয়া হয়, ভমিটিং হয়,
ইউটিআই হতে পারে, ফিভারস আর চিলসের সাথে প্যাসেজ অফ গ্রেভেলস অর স্টোন ইন ইউরিন, ইউরিন দিয়ে স্টোন বেরোতে পারে। এইগুলো হলো রিনাল ক্যালকুলির সিমটমস। তার সাথে সাথে কি বলছে, কজ, কি কি কজের জন্য রিনাল ক্যালকুলি বা কিডনি স্টোন হয়। প্রথমে বলছে ক্লাইমেট, ক্লাইমেটে কি বলছে না, হট ক্লাইমেটের জন্য লো ইউরিন ভলিউম হয়, কনসেন্ট্রেটস উইথ ইউরেটস, অক্সালেটস অ্যান্ড ক্যালসিয়াম সল্টস। ঠিক আছে, হট ক্লাইমেটে অনেক সময় কি হয় না, বডি যেহেতু বেশি ওয়াটার দরকার হয়, সেক্ষেত্রে লো ইউরিন ভলিউম হয়ে যায়, যার জন্যে ইউরেটস, অক্সালেটস, ক্যালসিয়াম সল্ট কিন্তু আস্তে আস্তে কনসেন্ট্রেট হয়ে যায়। ইনসিডেন্স হায়ার ইন নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া লাইক রাজস্থান, Saurashtra and Punjab due to হিট অ্যান্ড ওয়াটার স্কেরসিটি। ঠিক আছে, এবং হিট আর ওয়াটার স্কেরসিটির জন্য কিন্তু হতে পারে, কারণ তখন মানুষের ওয়াটার স্কেরসিটি থাকলে কম জল খায়, সেই ক্ষেত্রে কিন্তু অক্সালেটস, ইউরেটস এগুলো কিন্তু বডিতে, কিডনিতে অ্যাকুমুলেট হতে পারে। নেক্সট কি বলছে, অকুপেশন, অকুপেশন কি না, আউটডোর ওয়ার্কার্স উইথ এক্সেসিভ সোয়েটিং। ঠিক আছে, সেখানে কনসেন্ট্রেটেড ইউরিন হয়, যে আউটডোর ওয়ার্কার্স যাদের এক্সেসিভ সোয়েটিং হয় কিন্তু ঠিকঠাক ওয়াটার ইনটেক হয় না, তাদেরও কিন্তু ইউরিনের ভলিউম কমে যায়, কনসেন্ট্রেটেড ইউরিন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কিডনি স্টোন হতে পারে। ইনফেকশনস, ঠিক আছে, রিপিটেড ইউটিআই যদি হয়, ক্যান ফর্ম আ ফোকাস ফর স্টোন ডেভেলপমেন্ট, কারো যদি রিপিটেড ইউটিআই হয় তখন কিন্তু তার স্টোন হতে পারে। ডায়েটারি হ্যাবিটসের মধ্যে কি পড়ছে না, হাই ইনটেক অফ অক্সালেট, ক্যালসিয়াম, পিউরিন, ফসফেট, সোডিয়াম, ফ্যাটস, মিট, সুগার, রিফাইন কার্বস কিন্তু রিস্ক বাড়িয়ে দেয়। এক্সেস টি অলসো কন্ট্রিবিউটস টু দ্য ফ্যাক্টর। তাহলে ডায়েটারি ফ্যাক্টর কি কি বলছে না, কেউ যদি হাই, এমন খাবার খায় যেগুলো অক্সালেটে বেশি, ক্যালসিয়াম বেশি, পিউরিন বেশি, ফসফেট, সোডিয়াম, ফ্যাট, মিট এগুলো যদি বেশি হয়, সুগার যদি, রিফাইন কার্বস হয়, সেক্ষেত্রে ইনক্রিজ হয়, এবং তার সাথে সাথে কি বলছে না, টি যদি বেশি কনজিউম করে, সেই ক্ষেত্রেও কিন্তু কিডনি স্টোনের চান্সেস বেড়ে যায়। নেক্সট ফ্যাক্টর হচ্ছে হেরিডেটারি ফ্যাক্টর, কি না, ফ্যামিলি হিস্ট্রি, ইনহেরিটেড মেটাবলিক ডিসঅর্ডার্স যদি থাকে, তখনও কিন্তু প্রিডিসপোজিশন অফ স্টোন ফর্মেশন কিন্তু হয়। কারো যদি কিডনি স্টোনের ফ্যামিলি হিস্ট্রি থাকে বা মেটাবলিক কোনো ডিসঅর্ডার, ইনবর্ন ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রেও হয়। জেন্ডারের ক্ষেত্রে দেখো কি বলছে, 3x মোর কমন ইন মেল। ঠিক আছে, ফিমেলদের থেকে মেলে কিন্তু 3 গুণ বেশি চান্সেস হয়। মেডিকেশনে কি বলছে, ড্রাগস লাইক ট্রায়ামেস্টেরল, ঠিক আছে, বা অ্যাসিটাজোলেমাইড, এইসবগুলো কিন্তু স্টোন ফর্মেশন করে। কিছু কিছু ড্রাগসও আছে যেগুলো স্টোন ফর্মেশন করে। তো এই হলো রিনাল স্টোন বা রিনাল ক্যালকুলি হওয়ার কজেস। নেক্সট কি বলছে, টাইপস অফ রিনাল ক্যালকুলি, কত কত ধরনের রিনাল ক্যালকুলি হয়। ফার্স্ট বলছে ক্যালসিয়াম অক্সালেট অর ক্যালসিয়াম ফসফেট স্টোনস, এটা হলো সব থেকে কমন ধরনের স্টোন। হাই ক্যালসিয়াম অক্সালেট সিক্রিশন যদি এক্সক্রিশন এর জন্য হতে পারে, লো ইউরিন সাইট্রেটের জন্য হতে পারে, যেগুলো ন্যাচারাল ইনহিবিটর অফ স্টোন ফর্মেশন। ঠিক আছে, তো ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট স্টোনসটাই সব থেকে কমন। এটা কখন হয়, যখন হাই ক্যালসিয়াম আর অক্সালেট যদি বডিতে বেশি থাকে, এক্সক্রিশন করতে হতে পারে, সেই ক্ষেত্রে কিডনিতে এটা অ্যাকুমুলেট হয়। লো ইউরিন সাইট্রেট যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হয়। কন্ট্রিবিউটিং ফুডস কি কি এই ধরনের স্টোনের জন্য, না, স্পিনাচ খেলে, নাটস খেলে, চকলেট, টি, তখন কিন্তু ক্যালসিয়াম অক্সালেট স্টোন ফর্মেশন হয়। নেক্সট কি বলছে না, ইউরিক অ্যাসিড স্টোন অ্যাসোসিয়েটেড উইথ গাউট, হাই পিউরিন ইনটেক। সাধারণত গাউট যদি বা গেঁটে বা যদি কারো থাকে, বা হাই পিউরিন ডায়েট যদি কেউ খায়, যেরকম রেড মিট, অর্গান মিট, ফিশ, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড স্টোন হয়। ইউরিক অ্যাসিড প্রমোটস ইউরিক অ্যাসিডিক ইউরিন প্রমোটস ইউরিক অ্যাসিড প্রেসিপিটেশন। ঠিক আছে, তো অ্যাসিডিক যদি ইউরিন হয়, তখন ইউরিক অ্যাসিডের প্রেসিপিটেশন হয় এবং অ্যাকুমুলেশন হয়ে ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশন হয়। নেক্সট টাইপ হচ্ছে
Struvite stones. What is struvite stone? না ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেটের স্টোন যদি হয় সেটাকে আমরা বলি struvite stones, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মড ইন অ্যালকালাইন ইউরিন ডিউরিং ক্রনিক ইউটিআইস, যাদের ক্রনিক ইউটিআই হয়, বারবার ইউরিনেটের একটা ইনফেকশন হয়, তাদের অ্যালকালাইন ইউরিনের জন্য কিন্তু এই স্ট্রুভাইট স্টোন বা ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেটের স্টোন কিন্তু ফর্ম হয়। গ্রোজ র্যাপিডলি, ক্যান ফর্ম স্ট্যাগহন ক্যালকুলি, ঠিক আছে? এই স্টোনসগুলো কিন্তু খুব র্যাপিডলি ফর্ম করে বা বাড়তে থাকে, এবং এর জন্য স্ট্যাগহন ক্যালকুলি কিন্তু দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে সিস্টিন স্টোন, রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, যেরকম সিস্টেনিউরিয়াতে যদি যেখানে সিস্টিন বেরিয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, বা সেই ক্ষেত্রে কিন্তু এক্সেসিভ সিস্টিন এক্সক্রিশন, সেই ক্ষেত্রে সিস্টিনের স্টোন হতে পারে। রিকারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট টু ট্রিট, এটা কিন্তু যে জেনেটিক রেয়ার হলো, যদি হয় তখন কিন্তু বারবার হওয়ার চান্স থাকে, কারণ যেহেতু জেনেটিক ডিসঅর্ডার, সিস্টিন এক্সক্রিশনটা কিন্তু আটকানো যায় না, এবং তার ফলে বারবার হয় এবং ট্রিট করা খুব ডিফিকাল্ট। এইগুলো হলো টাইপ অফ রিনাল ক্যালকুলি। নেক্সট হলো ট্রিটমেন্ট কি করতে পারি, ঠিক আছে? পেন রিলিফের জন্য আমরা পেন রিলিভার দিতে পারি, এনএসএআইডিস বা ওপিওয়েডস দিতে পারি। অ্যাডিকুয়েট হাইড্রেশন খুব দরকার, কারণ ইউরিন কনসেন্ট্রেশন হলেই কিন্তু মিনারেল ডিপোজিশনসটা হয়। এক্সপালশন থিওরি, ঠিক আছে? হোয়াট ইজ এক্সপালশন থিওরি? না আলফা ব্লকার্স দিয়ে ইউরিন স্টোনসগুলো যাতে বার করা যায় সেটা কিন্তু দেখতে, মানে আমরা চেষ্টা করি। মেডিকেল থেরাপিতে স্পেসিফিক স্টোন স্পেসিফিক হতে হবে, যেরকম কেমন ধরনের স্টোন তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে কি মেডিকেল থেরাপি লাগবে। অ্যালকানাইজেশন, যদি অ্যাসিডিক স্টোন হয় তখন অ্যালকানাইজেশন হতে হবে, ঠিক আছে? থায়াজাইডস বা অ্যালোপিউরিয়ন্স, এইসব মেডিকেল থেরাপিগুলো কিন্তু ইউজ করা যায়, কিন্তু পুরোটাই নির্ভর করছে কেমন স্টোন, তার উপর কোন মেডিকেল থেরাপি আমরা ইউজ করব। নেক্সট সার্জারি ইন্টারভেনশন করতে হতে পারে। সার্জারি করে যদি স্টোন অটোমেটিক না স্মল সাইজের না হয়, যদি না বেরিয়ে যায়, ইউরেটারে যদি ব্লকেজ করে, তখন কিন্তু সার্জারি করতে হতে পারে। তার সাথে কি অ্যান্টিবায়োটিক ফর ইউটিআই প্রেজেন্ট, যদি যাদের বারবার ইউটিআই হয় তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ ইউটিআই থেকে স্টোনস হয় এবং খুব সিরিয়াস টাইপের স্ট্রুভাইট স্টোনস হয়। তার সাথে কি না ডায়েটারি মডিফিকেশন অবশ্যই দরকার। কি ডায়েটারি মডিফিকেশন? দেখো, ডায়েটারি ম্যানেজমেন্টে আমরা প্রথমেই পড়বো ফ্লুইডে ইনক্রিজ ইন ফ্লুইড, 2.5 থেকে 3 লিটার পার ডে কিন্তু ওয়াটার ইনটেক করতে হবে, যাতে ইউরিন ডাইলিউটেড থাকে। ক্যালসিয়ামের ক্ষেত্রে নর্মাল ডায়েটারি ক্যালসিয়াম, নো রেস্ট্রিকশন টু বাইন্ড অক্সালেটস ইন গাট, ঠিক আছে? অ্যাভয়েড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আনলেস প্রেসক্রাইবস, ঠিক আছে? নর্মাল ডায়েটারি ক্যালসিয়াম নিতে হবে, যাতে বডিতে অক্সালেট যেটা আছে সেটা ক্যালসিয়াম বাইন্ড করতে পারে, ঠিক আছে? গাটের মধ্যে যে অক্সালেট আছে, যদি অক্সালেটটা বাইন্ড করে ক্যালসিয়াম, তখন কিন্তু অক্সালেট কিডনিতে এক্সক্রিট হতে যায় না এবং অক্সালেট স্টোন ফর্ম হবে না। কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন কিন্তু কোনোভাবেই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যাবে না এক্সেসিভ। অক্সালেট রেস্ট্রিকশন করতে হবে আমাদের, কি না স্পিনাচ, নাট, চকলেট, টি, বিটরুট, ঠিক আছে? রুবার্ব, এইগুলো কিন্তু খাওয়া আমাদের যাবে না। তার সাথে কি পিউরিনের রেস্ট্রিকশন করতে হবে আমাদের ফর ইউরিক অ্যাসিড স্টোনের জন্য, যেরকম অর্গ্যান মিট, রেড মিট, সি ফুড, পালসেস ইন মডারেশন, এগুলো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড স্টোনসের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে। নেক্সট বলছে কি সল্ট রেস্ট্রিকশন করতে হবে। হাই সোডিয়াম ইনক্রিজেস ইউরিনারি ক্যালসিয়াম সিক্রিশন, খুব বেশি যদি সোডিয়াম আমরা খেয়ে মানে ইনটেক করি বা এক্সেস ইনটেক করি, তখন কিন্তু ক্যালসিয়াম আমাদের বডি থেকে বেরিয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অক্সালেট বাইন্ডিংটা হয় না, তাই সেটাও দেখতে হবে। প্রোটিনের ক্ষেত্রে কি বলছে? মডারেট ইনটেক এক্সেস অ্যানিমাল প্রোটিন ইনক্রিজেস ক্যালসিয়াম অ্যান্ড ইউরিক অ্যাসিড, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সাইট্রেট রিচ ফুডে কি বলছে? না ন্যাচারাল ইনহিবিটার্স
ঠিক আছে, সাইট্রাস রিচ ফুড খেতে হবে, কারণ এগুলো ন্যাচারাল ইনহিবিট করে বা কমাতে সাহায্য করে, রোধ করতে সাহায্য করে, যেরকম অরেঞ্জেস, লেমনস, এই সবগুলো। অ্যাভয়েড এক্সেস ভিটামিন সি, ঠিক আছে, কারণ অক্সালেট কিন্তু এতে বেড়ে যায়, ভিটামিন সি বেশি খেলে কিন্তু অক্সালেটের পরিমাণ বেড়ে যায়, সেই জন্য কিন্তু ভিটামিন সি বেশি নেওয়া যাবে না। তারপর কি বলছে, ব্যালেন্স ডায়েট উইথ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, কারণ অ্যালকালাইন বডি হয়ে গেলে কিন্তু রিস্ক ফ্যাক্টর রিডিউসড থাকে, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, আমরা কিছু কিছু অ্যাকর্ডিং টু অ্যালকালাইন মিডিয়ামের জন্য হচ্ছে স্টোনস, না অ্যাসিডিক মিডিয়ামের জন্য হচ্ছে স্টোনস, সেই কি ধরনের স্টোন সেই অনুযায়ী কিন্তু আমরা ডায়েটও কিছু স্পেসিফিক ধরনের আমরা কিন্তু পাই। প্রথমেই দেখো, যদি কারোর অ্যাসিডিক ইউরিন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসিড অ্যাশ ডায়েট ফলো করি। কারোর যদি অ্যালকালাইন ইউরিন হয় সেখানে কিন্তু আমরা অ্যালকালাইন অ্যাশ ডায়েট ফলো করি, আর কারোর যদি অক্সালেটের পরিমাণ কমাতে হয় সেক্ষেত্রে আমরা অক্সালেট রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করি। এবার দেখো, অ্যাসিড অ্যাশ ডায়েটে কি না ইন্ডিকেট করছে, ইউরিক অ্যাসিড স্টোন, যাতে কারণ অ্যাসিডিক ইউরিন হলে আমরা বুঝতে পারি ইউরিক অ্যাসিড স্টোন আছে বা সিস্টিন স্টোন আছে বা ইউটিআই আছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হবে, মেন প্রিন্সিপাল কিন্তু অ্যানিমাল প্রোটিন আর সিরিয়ালসটা কিন্তু আমাদের হাই রাখতে হবে অ্যাসিড অ্যাশ ডায়েটে, ঠিক আছে। ফুড অ্যালাউড কি না, মিট, ফিশ, পোলট্রি, এগস, অ্যানিমাল প্রোটিন অ্যালাউড, চিজ অ্যালাউড, সিরিয়ালস, ব্রেড, রাইস, ক্র্যানবেরি, প্রুন, প্লাম, এই সবগুলো কিন্তু যে বেরিজগুলো আছে ইউটিআই যেগুলো প্রিভেন্ট করে, সেইগুলো কিন্তু এই ইউরিক অ্যাসিড স্টোন বা সিস্টিন স্টোন বা সার্টেন ইউটিআই স্টোনের ক্ষেত্রে আমরা এই অ্যাসিড অ্যাশ ডায়েটে কিন্তু দিতে পারি। যে কি কি ফুড রেস্ট্রিক্ট করতে হবে, মিল্ক, সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে। আর তার সাথেও দেখো কি বলছে, creates acidic urine, prevents growth of bacteria and dissolves uric acid or সিস্টিন স্টোন। তো এই অ্যাসিডাস ডায়েটটা আমরা এই ধরনের স্টোনসে ইউজ করতে পারি, মেনলি অ্যানিমাল প্রোটিন আর সিরিয়ালসটা এই ক্ষেত্রে কিন্তু ইনটেকটা বেশি করাতে হয়। অ্যালকালাইন অ্যাসিড ডায়েটে দেখো কি বলছে না, ক্যালসিয়াম অক্সালেট স্টোন যদি কারোর থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালকালাইন অ্যাসিড ডায়েট আমরা দেব। ইউরিক অ্যাসিডের যদি কারোর স্টোন থাকে সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় দিতে পারি। সিস্টিন স্টোনস বা গাউটের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অ্যালকালাইন অ্যাশ ডায়েট আমাদের দিতে হতে পারে। কেমন না, এই ক্ষেত্রে ফ্রুটস, ভেজিটেবলস আর মিল্কের পরিমাণটা আমরা বেশি রাখবো। মিল্ক প্রোডাক্টস, ফ্রুটস এক্সেপ্ট ক্র্যানবেরি, পুরিন অ্যান্ড প্লাম। ভেজিটেবলসের মধ্যে লিফি, টমেটো, ক্যারট, পটাটো এইগুলো রাখতে পারবো, নাটস রাখতে পারবো। এই অ্যালকালাইন অ্যাশ ডায়েটে কিন্তু আমাদের মিট, ফিশ আর এক্সেস সিরিয়াল কিন্তু আমাদের কম দিতে হবে। এটা অ্যালকালাইন ইউরিন তৈরি করে এবং তার সাথে কি করে না, প্রিভেন্ট করে অক্সালিক অ্যাসিড স্টোন। আর অক্সালেট রেস্ট্রিক্টেড ডায়েটের ক্ষেত্রে দেখো, ক্যালসিয়াম অক্সালেটের ক্ষেত্রে দিতে পারি আমরা, ইউরোলিথিয়াসিসের ক্ষেত্রে দিতে পারি, হাইপার অক্সালিউরিয়ার ক্ষেত্রে দিতে পারি। এর ক্ষেত্রে অক্সালেট রিচ ফুডকে রেস্ট্রিক্ট করতে হবে, যেরকম অ্যাপেল, গ্রেপস, মেলনস, এইসব ফ্রুটস, কিউকাম্বার, ক্যাবেজ, এই রকমের ভেজিটেবলস, ঠিক আছে। আর নর্মাল ক্যালসিয়াম দেওয়া যেতে পারে, নর্মাল ক্যালসিয়াম ফুড যেগুলো সেগুলো কিন্তু আমাদেরকে অ্যালাউ করতে পারি আমরা। অ্যাভয়েড কি করতে হবে না, স্পিনাচ, বিট, টমেটো যেগুলো অক্সালেটে হাই, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমরা রেস্ট্রিক্ট করতে হবে। নাটস রেস্ট্রিক্ট করতে হবে, ক্যাশু, আমন্ড, যেরকম পিনাটস, এইরকম নাটসগুলোকে রেস্ট্রিক্ট করতে হবে। চকলেট, কোকোয়া, টি, কফি রেস্ট্রিক্ট করতে হবে। সোয়া প্রোডাক্ট, সুইট পটাটো, এগুলো কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে। তো মেনটেন নর্মাল ক্যালসিয়াম, অ্যাভয়েড এক্সেস ভিটামিন সি, ড্রিঙ্ক
more than 2.5 লিটার অফ ওয়াটার। ঠিক আছে, এই ক্ষেত্রে, এই ডায়েটের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে 3 ধরনের ডায়েট, যেটা কিন্তু আমরা রিনাল ক্যালকুলিতে কিন্তু দিয়ে থাকি। তো আজকে আমরা এখান অবধি পড়লাম। আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো এবং টপিকগুলো তোমাদের ইউজফুল হবে। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। আবার দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে।